পর্ব 1। রাশেদ আর নীলিমার বিয়ের 2 বছর হলো। রাশেদের দ্বিতীয় স্ত্রী নীলিমা। নীলিমার সাথে রাশেদের পরিচয় হয় নীলিমার কাউন্সিলিং সেশনের মাধ্যমে। নীলিমার সাইকিয়াট্রিস্ট ছিল রাশেদ। এরপর কিভাবে যেন ভালো লেগে যায়, ভালো লাগা থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ে। রাশেদের আগের ঘরে একটা ছেলে আছে, ক্লাস 6-এ পড়ে, রিফাত নাম। রিফাত নীলিমাকে খুব একটা পছন্দ করে বলে মনে হয় না, দূরে দূরে থাকে। নীলিমা চেষ্টা করে সব দিক দিয়ে রিফাতের খেয়াল রাখার, কিন্তু নীলিমা আশেপাশে থাকলে ছেলেটা কোনো একটা বাহানা করে দূরে সরে যায়। নীলিমা নিজেও ডাক্তার, সে একজন সার্জন। অসম্ভব রূপবতী মেয়েদের উদাহরণ দিতে বললে জনসাধারণের চোখের মাঝে যেমন ছবি ভেসে ওঠে, তার থেকেও অনেক বেশি সুন্দর নীলিমা। বিধাতা কিছু মানুষকে বোধহয় পরম যত্নে এই জগতের সৌন্দর্যের সবটুকু দিয়ে সৃষ্টি করেন। তবে বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাই যেমন সব থেকে বেশি আঘাত পেতে হয়, নীলিমার জীবনটাও তার ব্যতিক্রম না। এ কারণেই সব দিক থেকে পরিপূর্ণ হয়ে প্রায় একটা বছর পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার। আর শেষ পর্যন্ত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয়েছিল তাকে। যাক, সেসব কথা, অতীতের স্মৃতি নীলিমা আর ভাবতে চায় না। ঘুম থেকে উঠে সকালে সবার জন্য নাস্তা রেডি করা, এরপরে সারাদিনে হসপিটালে কাজে ব্যস্ত থাকা, আর রাতে এসে খাবার খেয়ে রাশেদের সাথে হালকা গল্প গুজব করে শুয়ে পড়া। বলতে গেলে এটাই তার ডেইলি রুটিন। আর রিফাতের খেয়াল রাখে রহিমা আপা। রাশেদের আগের স্ত্রী হিমিকা মারা যাওয়ার পর থেকে ইনি রিফাতের খেয়াল রেখে আসছেন। রহিমা রাশেদের দূর সম্পর্কের আত্মীয় হয়। রাশেদ তার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসেন হিমিকার মৃত্যুর পর। রান্নাবান্নাও বেশিরভাগ সময় তিনিই করেন। সেদিন রাতে খাবারের পর নীলিমা রিফাতের রুমের দিকে যাচ্ছিল। আসার সময় আজকে একটা বড় চকলেট বার নিয়ে এসেছে রিফাতের জন্য, সেটাই দিতে যাচ্ছিল রিফাতকে। রিফাতের রুমের সামনে দাঁড়াতেই কেমন একটা আর্তনাদের শুনতে পেল, মনে হচ্ছে মানুষের বাচ্চার কান্নার আওয়াজের মতো। কেমন যেন বুকের ভেতরটা ধাক্কা দিয়ে উঠল নীলিমার। বাচ্চা কান্না কেন আসছে রিফাতের রুম থেকে? দরজাটা হালকা ভেজানো ছিল। হালকা একটু উকি দিল নীলিমা। যা দেখলো তা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না নীলিমা। রিফাতের পড়ার টেবিলের নিচে টেবিলের পায়ের সাথে একটা বিড়ালকে বেঁধে রেখেছে রিফাত। বিড়ালটার সমস্ত শরীরে অজস্র কাটা ক্ষতের চিহ্ন। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে একটু করে রক্তপাত হতে হতে বিড়ালটা প্রায় নিস্তেজ হয়ে গেছে। রিফাত বিড়ালটার সামনে বসে আছে আর মুচকে হাসছে। হাতে ব্লেড ধরে রেখেছে, সেটা দিয়ে একটু করে বিড়ালটার কান কাটছে সে। আর নিতে পারল না নীলিমা, চিৎকার দিয়ে রুমে ঢুকতে যাবে, ঠিক এই মুহূর্তে এটা একটা ভেবে থেমে গেল নীলিমা। আর ঢুকলো না, দৌড়ে নিজের ঘরে এলো। রাশেদের আতশোয়া হয়ে টিভি দেখছে। কি হলো, হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে ভূত দেখেছ? আর ইউ ওকে নীলিমা? কয়েক মুহূর্ত পর চুপ করে থাকলো নীলিমা। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। কিছু একটা ঠিক নেই, একদম ঠিক নেই। এই মুহূর্তে রাশেদকে সব বলা হয়তো ঠিক হবে না, আরেকটু ভেবে দেখতে হবে। এত কিছু একসাথে হজম হচ্ছে না নীলিমার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, না কিছু না, হসপিটাল থেকে ফোন এসেছিল, একজন সিরিয়াস পেশেন্ট এসেছে, না গেলেই না, ইমার্জেন্সি অপারেট করতে হবে। আজকে রাতে বাসায় নাও ফিরতে পারি, সরি রাশেদ। ঠিক আছে চলো, আমি দিয়ে আসি তোমাকে। না তুমি ঘুমাও, তোমার তো সকালে মিটিং আছে, আমি নিজে ড্রাইভ করে চলে যেতে পারবো বলে আর কোনো উত্তর না করে কোনো মতে বের হয়ে আসলো বাসা থেকে। হাসপাতালের নিজের চেম্বারে গিয়ে বসলো নীলিমা। চোখে মুখে পানি দিল আগে। এসিটা অন করে রুমটা একদম ঠান্ডা করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। সব কিছু শুরু থেকে ভাবতে হবে, সুতোয় জোড়া লাগাতে হবে। চোখ বন্ধ করে একটার পর একটা হিসেব যেন জোড়া লাগাতে লাগলো নীলিমা। প্রথম কথা হচ্ছে, একটা বিড়ালকে এভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, সেটা অনেকটা খোলামেলাভাবে রিফাতের ঘরে কান্না করছে। রহিমা আপা সর্বক্ষণ রিফাতের সাথে থাকে, সুতরাং তার এই ঘটনা না জানার কোনো কারণ নেই। রাশেদ সবসময়
রিফাদের রুমে না গেলেও আজকে রাতে অফিস থেকে এসে গিয়েছিল। ওর অজানা থাকার কথা না, কিন্তু হতে পারে এমন যে তখন হয়তো কোথাও লুকিয়ে রেখেছিল। রাশেদ অফিস থেকে ফিরে ঠিক 7:30টায় আর ফ্রেশ হয়ে 8টা নাগাদ রিফাদের ঘরে যায়। সময় মেনে চলা রাশেদের পুরনো অভ্যাস। কয়েকদিন ওর সাথে থাকলে এটা সবাই জেনে যাবে। হতে পারে সেই সময় বুঝে লুকিয়ে রেখেছিল। আর নীলিমা রিফাদের রুমে কখনোই খুব একটা যায় না, কারণ নীলিমা রিফাদের রুমে গেলে রিফাত খুব বাজে রকম চিল্লাচিল্লি শুরু করে। তাই রাশেদ বুঝিয়ে বলেছিল রিফাতকে সময় দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই নীলিমা যেত না। আর শেষ কথা হচ্ছে, রিফাত যে কাজটা করেছে এটা দেখে মনে হয়নি যে এটা প্রথম করেছে। সে শিকল দিয়ে বেঁধে রেখেছে, সেটা তার কাছে থাকার কথা না। সে একটা জোগাড় করেছে, পাশে একটা ক্লোরোফর্মের বোতলও ছিল। তার মনে হচ্ছে সে যখন থাকে না বিড়ালটাকে অজ্ঞান করে রেখে যায়। প্রাণীদের প্রতি অত্যাচার করে আনন্দ পাওয়ার এই জঘন্য স্বভাবটাকে জুয়েসেডিজম বলে। সাইকোপ্যাথ ট্রেন প্রকাশের অন্যতম লক্ষণ হচ্ছে বাচ্চাদের ভেতর এই জুয়েসিডম প্রকাশ পাওয়া। এটা যদি এখনই চিকিৎসা করা না হয় তাহলে অনেক ভয়ানক রূপ নিতে পারে। বিড়ালটা হয়তো চাইলে নীলিমা বাঁচাতে পারবে না, কিন্তু যে জিনিস খচখচ করছে তা হচ্ছে রহিমা আপা কেন গোপন করেছে, কী উদ্দেশ্য থাকতে পারে তার? এই হিসাবটাই মিলছে না। একটা সেমিনারে অ্যাটেন্ড করার জন্য ফরেন ট্রিপ দিতে হবে। এই কথা বলে নীলিমা অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চলে গেল রহিমা আপার গ্রামের বাড়ি নরসিংহদ্বীপ জেলার দৌলতপুরে। খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না। রাশেদের আড়াল হয়ে এগুলো করতে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে। অবশেষে প্রায় 2 দিন হন্যে হয়ে খোঁজার পর খুঁজে পায় রহিমা আপার রহস্য। নিতান্ত জীর্ণশীর্ণ একটি ছনের বাড়ি, সেখানে কেউ আর এখন থাকে না। আশেপাশে ঘরগুলোতে কড়া নেড়েছে নীলিমা। প্রথমে হাসি মুখে বরণ করলেও রাশেদের স্ত্রী শোনার পর প্রায় চেহারাটা রং পাল্টে যায় এবং অনেকটা দূর দূর করে বের করে দেওয়া হয় তাকে। কিছু বুঝতে পারছিল না নীলিমা, রাশেদের উপর সবাই কেন এত ক্ষিপ্ত। কেন মনে হচ্ছে না আর কোনো কুল কিনারা পাবে? কেউ তো কিছু বলছে না। দুপুরে তপ্ত রোদে হতাশার দীর্ঘশ্বাসটা যেন বড্ড বেশি লাগছে নীলিমার। কি করবে সে? এভাবে এখানে থেকে কোনো সুরাহা না করে ফেলতে গিয়ে অভিনয় করে সংসার করা সম্ভব না তার পক্ষে। কিন্তু যদি সংসার নাও করতে চায়, কি কারণ বলবে সে? কোনো প্রমাণ তো তার কাছে নেই। এভাবে ভাবতে ভাবতে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছিল নীলিমা। এই সময় একটা 15-16 বছরের মেয়ে হঠাৎ তার পথ আটকালো। আপনি রাশেদ ভাইয়ের বউ? হ্যাঁ, আমার নাম নীলিমা। তোমার নাম কি? তুমি চেনো রাশেদকে? আমার নাম শেফালি। রাশেদ কাকারে চিনি। আমি ছোট্ট থাকতে বেড়াইতে আইতো কাকুলি বুবুজনদের বাড়িতে। কাকুলিকে? রহিমা খালার মাইয়া। একটাই মাইয়া ছিল, কি সুন্দর আছিল, আপনের মতোই সুন্দর ছিল। ছিল মানে এখন? চুপ করে আছে শেফালি। শেফালি, আমি তোমার পায়ে ধরছি, তুমি চুপ করে থেকো না। আমাকে বলো, খুলে বলো আমাকে। আমি অনেক নিরুপায় হয়ে এসেছি, আমাকে একটু সাহায্য করো শেফালি প্লিজ। বলে শেফালি হাত ধরে কেঁদে ফেললো নীলিমা। আপনি এদিকে আসেন, এখানে কিছু কইয়া যাইব না। হাত ধরে শেফালি একটু নীরব বাদ ঝরে ঘেরা একটা জায়গায় নিয়ে যায়। আমি এই গল্প আমার মার কাছ থেকে শুনেছি। আমি তখন ছোট, আমার খুব একটা স্মরণে আসে না। রাশেদ কাকা প্রায় রহিমা খালাগো বাড়িতে বেড়াইতে আইতো। কাকলি বুবুর সাথে নাকি রাশেদ কাকার ভাব আছিল। কেউ কিছু জানতো না, কিন্তু একদিন হঠাৎ করে বুবুর শরীর খারাপ করলে ডাক্তার দেখায়। তখন সবাই জানার পর কাকলি বুবুর বাচ্চা হইব। সবাই নাকি অনেক মারছিল বুবুরে। পরে বুবু কইছিল বাচ্চার পাপ রাশেদ কাকার। রহিমা খালা রাশেদ কাকার হাতে পায়ে ধরেছিল, কি কান্দন কাঁদছিল, কিন্তু কাকা অস্বীকার করে গেছিল। বুবু অনেক ভালো ছিল আপা। বুবু এই অপবাদ সহ্য করবার পারে নাই। ওই রাতে বিষ খাইয়া পেটের বাচ্চা সহ মইরা গেছিল। একমাত্র মাইয়ার শোক সইতে না পাইরা কয়েকদিন পর খালুও মইরা যায়। কিছুদিন মাঝারে হাসি খুশি একটা সংসার ভাঙ্গা তছনছ হয়ে যায় রাশেদ কাকার লইগা। নীলিমা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কি বলছে মেয়েটা এগুলো? সে নিজেও অ্যাবিউজের শিকার হয়েছিল। একটা টক্সিন রিলেশন, এ থেকে মানসিকভাবে
এতটাই ভেঙে পড়েছিল যে আত্মহত্যা করতে গিয়েছিল বহুবার। সেই মানসিক অবস্থা থেকে রাশেদ তাকে একটু একটু করে বের করে নিয়ে এসেছিল। এই মানুষটাই এই রূপ থাকবে, এত জঘন্য একটা অতীত থাকবে, কখনো স্বপ্নেও ভাবেনি নীলিমা। কি করে সম্ভব রাশেদের পক্ষে এরকম কাজ করা? মেনে নিতে পারছে না যেন নীলিমা। হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিজের শরীর ভাড়া ধরে রাখতে পারছে না। বসে পড়লে মাটিতে। আপা, কি হইল, কি হইল? কোনো ক্লান্ত কণ্ঠে মাথা তুলে তাকালো শেফালির দিকে নীলিমা। শেফালি, তোমরা সবাই আমাকে এই কথাটা জানাতে চাইছিলে না কেন? শেফালি এবার চুপ করে আছে। বল শেফালি, আমিও তো এই অন্যায়ের শিকার। আপনারে কেউ কিছু কইতে চায় না, কারণ রহিমা খালা আমাকে দিয়া কসম কাটাইছে আমরা যেন এই কথা কাউরে না কই। উনি কাকলি বাবু খালুর মরণের প্রতিশোধ নিবার লাগে ঢাকায় গেছে। কথাটা শুনে পিলে চমকে উঠল নীলিমা, আর দুয়ে দুয়ে চারের হিসাবটা মিলে গেল। রাশেদের গ্রামের বাড়ি থেকে আসার দিন 15 পরের ঘটনা। এই কয়দিন নীলিমা বাসায় ফেরেনি, একটা হোটেলে রুম বুক করে থেকেছে। আরও কিছু প্রমাণ তথ্য জোগাড় করার দরকার ছিল। সেসব কিছু একত্র করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। সেদিন ছিল 25শে নভেম্বর, রাশেদের জন্মদিন। সেদিন বাসায় ফিরবে আগেই বলে রেখেছিল নীলিমা। বাসায় আসে সন্ধ্যার দিকে। ঢুকতে রহিমা আপাকে জড়িয়ে ধরে নীলিমাকে, ভালো আছেন? কতদিন আছিল না, বাসাটা ফাঁকা ফাঁকা আছিল, এই যে এসে পড়েছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আসো খাইবা, সব বারান্দায় থুইছি। এরপর রাশেদ ফিরলে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। রাশেদের জন্য একটা বার্থডে কেক এনেছিল নীলিমা। সবাই একসাথে কেক কেটে রাশেদকে উইশ করলো। এরপর সব কিছু শেষে ডাইনিংয়ের সাথে লাগোয়া বারান্দায় এসে দাঁড়িয়েছিল নীলিমা। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না নীলিমার। বৃষ্টির জন্য রাস্তার সামনে বসাটাও দেখা যাচ্ছে না, স্পষ্ট হয়ে আছে। কি অদ্ভুত, এত কাছে অথচ দেখা যাচ্ছে না। মানুষও হয়তো তার ব্যতিক্রম না, চোখের সামনে থাকা বিষয়গুলি অস্পষ্ট রয়ে যায় আমাদের কাছে। কি করেন আম্মা? পেছনে রহিমা আপা এসে দাঁড়িয়েছে। কিছু করি না আপা, বৃষ্টি দেখছি, শরীরটা ভালো না। একটু হাসলো নীলিমা। কেন আপা, আমার কি শরীর খারাপ থাকার কথা? না না, ছি কেন, এমনি জিগাইলাম। একটু চুপ থেকে খুব শান্ত কণ্ঠে নীলিমা বলল, হিমিকাকে কেন মারলেন আপা? রহিমা আপা সহজ সরল বোকা বোকা ভাব করে থাকা মুখটা যেন আষাঢ়ের কালো মেঘ এসে পড়েছে। কি কইতেছেন? হিমিকা আম্মারে আমি কোনোদিন দেখিই নাই। আমি ওনারে মরণের অনেক পড়াইছি। আর মিথ্যা কথা বলবেন না, আমি সব জানি। আমি দৌলতপুরে গিয়েছিলাম, কাকুলির কবর থেকে দেখে এসেছি। অভাগী মেয়েটার জন্য অনেক দোয়া করে এসেছি।